রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় ফখরুল ইউনূস সহ কয়েকজন। বিএনপির সর্বোচ্চ ফোরামে হবে প্রার্থী চূড়ান্ত। শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখবে সরকার। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামায়াত আমিরের। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। দিনাজপুর, ঝিনাইদহ, ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্তে সাময়িক উত্তেজনা। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধী চক্রের আস্তানা। গোয়েন্দা পুলিশের অভিযান, 2 অস্ত্রধারী গ্রেফতার। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। এবং নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নাইট্রোজেনবাহী ট্রাক। ফায়ার সার্ভিসের চেষ্টায় ঠেকানো গেল গ্যাস নির্গমন। গোপালগঞ্জে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 3 যুবক। বাংলা সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আইনমন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। মেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এই আলোচনা এখন তুঙ্গে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় আছে, তাই বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। এটা যারা করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি, আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এদিকে পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির কেউ হবেন কিনা সে সিদ্ধান্ত দলের সর্বোচ্চ পর্যায় থেকেই নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাষ্ট্রপতি হবেন এটা তো পার্টির ঊর্ধ্বতন যে ফোরাম, সে ফোরামের সিদ্ধান্ত, সেটা তো আমি এখনো জানতে পারিনি। তারা নেবেন, যখনই নেবেন আপনারা বুঝতে পারবেন। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম নির্ধারিত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে, এরপরে জানতে পারবেন। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। তিনি জানান, সংবিধান অনুযায়ী দল যাকে মনোনীত করবে তিনিই হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে শেষ হলো জুলাই সনদ বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া 11 দলের ধারাবাহিক বিভাগীয় সমাবেশ শনিবার শেষ হলো সিলেটে। সমাবেশ ঘিরে সকাল থেকে জোটের কর্মী সমর্থকদের ভিড় বাড়ে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের। বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। এই সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, আগামী 5 বছরের মেয়াদ তারা সম্পূর্ণ করে যেতে পারবে না। সরকারের সমালোচনা করে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, যে কোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। এখন কোনো ধানাই পাড়াই মানি না, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন,
আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তবে সিলেটের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির কোনো ঘোষণা দেয়া হয়নি। এর মধ্যেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সকল কর্মসূচি থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে, তবে কি ভাঙনের মুখে পড়ছে 11 দলীয় জোট? শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র যে অভিযোগে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কৃষি ভিত্তিক আরও 4-5টি ইপিজেড গড়ে ফল ও সবজি রপ্তানির পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়াও খাল খনন শেষে নদী খনন কর্মসূচির হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্র যে অভিযোগে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। ব্যালেন্স অফ পেমেন্টের জন্য যদি প্রেসিডেন্টের কাছে মনে হয় কোনো দেশের উপরে ট্যারিফ আরোপ করবে, সেটা সর্বাধিক 150 দিনের জন্য বলবৎ করতে পারে। এদিকে রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কৃষিভিত্তিক 4 থেকে 5টি ইপিজেড তৈরির পর সেখানকার উৎপাদিত ফল সবজি সিঙ্গাপুর ও দুবাই পাঠানোর পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। মাগুরা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি শেষে নদী খনন করা হবে। অন্যদিকে যশোরে আরেক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত বলেন, গুজব ঠেকাতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আহ্বান জানান শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। ঝিনাইদহ, দিনাজপুর ও ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয় বাসিন্দা বিজিবি তাদের প্রতিহত করে। এ সময় সীমান্ত উত্তেজনা দেখা দেয়। লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে অবস্থান নেন গ্রামবাসীরাও। পুশিন ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মুখোমুখি অবস্থান। বিএসএফ এর পক্ষ থেকে পুশিং এর চেষ্টা করায় উত্তপ্ত বাক্য বিনিময় বিজিবির সঙ্গে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। সকাল 6টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ এর উপস্থিতি বাড়তে থাকে। বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেয় গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য সৃষ্টি হয় উত্তেজনা। বিটিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। আমরা মহিলারা সবাই আটকে দিছি। রক্ত থাকতে আমরা ওনাদের ঢুকতে দেব না অবৈধভাবে, ইনশাল্লাহ। স্থানীয় সূত্রে খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে যাই, তারপর পুশিন ঠেকে দিই। ওগুলোকে আমরা ঠেকার জন্য আমরা এখানে গ্রামবাসীরা সবাই মিলে আমরা জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না আমরা। বিজেপি উভয় মিলে এই পুশিনটাকে ঠেকিয়ে দেয়। পরক্ষণের পর্যায়ে যে একটা উত্তেজনা যখন বেশি হয়ে যায়, তখন আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিপি আছে, ওনারা তখন এখানে আসে পরিস্থিতিকে অনেক শান্ত করে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে উপজেলার সামান্তা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে এলে তাদের বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে 30 গজ ভেতরে ভারতে অবস্থান করছে। এদিকে ফেনীর শ্রীপুর সীমান্তে 7 জনের পুশিন প্রতিহত করেছে বিজিবি। বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখায় তাদের শনাক্ত করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাতে সীমান্তে বাড়ছে উদ্বেগ। বিমান হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তমুখী রোহিঙ্গারা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্ট গার্ড। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চাপ সামলানো এখন বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা যেন কাটছেই না। সেখানে নতুন করে বিমান হামলা ও সংঘাতে তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিরাপদ আশ্রয়ের আশায় আবারও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা।
সচেতন মহলের দাবি, সীমান্তে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হতে পারে এর কার্যকর সমাধান। সংঘর্ষ হলেও আসতেছে, না হলেও আসতেছে। এরা রাতের অন্ধকারে কোনো একটা জায়গা দিয়ে, যে বান্দরবন লামাতানসি দিয়ে ওরা আসতেছে। অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র উপায় সেটা হচ্ছে যে কি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে কঠোর নিরাপত্তা অবলম্বন করা, যেটা এখন হচ্ছে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গার চাপের মধ্যে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই, জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাকি রোহিঙ্গারও সীমানার দিকে আসতেছে, আমরা শুনতে পাচ্ছি। বাট নিশ্চয়ই আমাদের বিজিবি দায়িত্ব পালন করবে যাতে রোহিঙ্গারা আসতে না পারে। রোহিঙ্গাদের এটা বোঝা উচিত, তারা যদি তাদের মাতৃভূমি এভাবে শূন্য করে চলে আসে তাহলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরও জটিলতর হবে। তাদের কমিউনিটি লিডারদেরকে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের জনগণ যারা ওই পারে রয়েছে, কমিউনিটির লোকজন রয়েছে, তাদেরকে বুঝাও যে তারা যাতে তাদের মাতৃভূমি না ছাড়ে। রাখাইনের সংঘাত বাড়ায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফের নাপ নদী থেকে শুরু করে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সদস্য। পাশাপাশি আধুনিক জলযান, ড্রোন প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। বিওপিগুলো আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী সেখানে অবস্থান করছে এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় রোহিঙ্গা হোক বা মায়ানমারের নাগরিক হোক, বাংলাদেশে আসার সাথে সাথে আমরা চেষ্টা করছি ধরার। সব রকম পন্থা অবলম্বন করে আমরা আমাদের সজাগ দৃষ্টি এই সীমান্ত এলাকায় রেখেছি এবং সীমান্ত এলাকায় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। রাখাইনের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সীমান্তের আগামী দিনের চিত্র। তবে নতুন করে রোহিঙ্গা দল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 অস্ত্রধারীকে। পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বৃষ্টির মধ্যেই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় জেলা পুলিশ। শুক্রবার দিনব্যাপী অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশ। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়। একই এলাকার ছাতিভাঙা আফসারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে 2টি একনলা বন্দুক ও 2টি দেশীয় এলজি উদ্ধার হয়। এ সময় দেলোয়ার হোসেন ও মহসিন নামে 2জনকে আইনের আওতায় আনা হয়। শনিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব এদের যে মূল হোতাগুলো, এদের কাছে আরো বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমরা জানি। তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি, ওই জন্য হয়তোবা এই বিষয়গুলো সবই ওপেনলি খোলামেলা আমি বলতে পারতেছি না। তবে এটা আমাদের একেবারে ক্লোজ মনিটরিংয়ে আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার হুঁশিয়ারি পুলিশ সুপারের। জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি, এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি, সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখব। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রামে বুলেট ট্রেন, এক্সপ্রেসে ও ইপিজেডে আগ্রহ চীনের। 3 মেগা প্রকল্প ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ব্যবসায়ীদের। কাজ শুরুর তাগাদা দিয়ে রাষ্ট্রদূতকে চিঠি। গোপালগঞ্জে 2টি মোটরসাইকেলের সংঘর্ষে 3 যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা ব্রিজ থেকে 2টি মোটরসাইকেলে 3 যুবক প্রতিযোগিতা করে বেপুরা গতিতে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের 2টি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হয় অচিন্ত কুণ্ডু নামে এক যুবক। গুরুতর আহত হয় ফয়সাল ও উজ্জ্বল নামের অপর মোটরসাইকেলে থাকা অন্য 2 আরোহী। স্থানীয়রা আহত 2জনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার দুপুরে 2জনের মৃত্যু হয়। কিশোরগঞ্জে পানিতে ডুবে 3 শিশুসহ 4জনের মৃত্যু হয়েছে। দুপুরে বাজিতপুরের মিরার বনে বাড়ির পাশের একটি খালে পড়ে যায় সুজন মিয়ার 5 বছরের ছেলে এবং এক এলাকার শাওন মিয়ার 4 বছরের মেয়ে।
পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হন যুবক ফয়সাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 3 ঘন্টার চেষ্টায় উদ্ধার করে মরদেহ। এছাড়াও ইটনার 5 কাহানিয়া গ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় 8 বছরের ফাইজা। পরে উদ্ধার করা হয় তার মরদেহ। বুলেট ট্রেন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনার পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রুটে সড়ক পথের ভোগান্তি কমাবে এক্সপ্রেসওয়ে। তার সঙ্গে যুক্ত হচ্ছে 500 মিলিয়ন মার্কিন ডলারের আনোয়ারায় চায়না ইকোনমিক জোন। চীনের সম্ভাব্য অর্থায়নে এই 3টি মেগা প্রকল্পে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এমনকি বুলেট ট্রেন সহ প্রকল্পগুলো এগিয়ে নিতে চীনের রাষ্ট্রদূতের কাছে চিঠিও দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম সড়ক পথের 265 কিলোমিটার দূরত্ব অতিক্রমে এখন সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, আর 320 কিলোমিটার রেলপথের দূরত্ব অতিক্রমে 5.5 থেকে 7 ঘন্টা সময় লাগছে। আবার দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হলে সময় লাগে 10 ঘন্টার বেশি। এই অবস্থায় দেশের অর্থনীতির লাইফলাইনের যাত্রাপথের সময় কমিয়ে আনতে বিশেষ প্রস্তাব নিয়ে হাজির চীন সরকার। তৈরি করতে চাই বুলেট ট্রেন চলাচলের যাত্রাপথ। Dhaka Chittagong connectivity has to be gone down to the 1.5 hours to 2 hours maximum. বিশ্বের যে কোনো উন্নত সিটির মতো। এবং ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যেতে যতগুলি নদীর পাড়ে যতগুলি জায়গা আছে প্রত্যেকটাতে ইন্ডাস্ট্রি হতে হবে ইনশাআল্লাহ। শুধু ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চলাচলে চীন আগ্রহী তা কিন্তু নয়। বিড়ম্বনার যাত্রাপথ হিসেবে পরিচিত চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের মাধ্যমে নতুন মাত্রার গতি আনতে আগ্রহী তারা। চট্টগ্রাম যোগাযোগের ক্ষেত্রে ঢাকার সাথে এবং অন্যান্য জায়গার সাথে একটু পিছিয়ে আছে। আমরা ঢাকা চট্টগ্রাম যে 4 লাইনটা হয়েছে এটা পর্যাপ্ত না। এখানে ভালোভাবে আমরা এখনও ঢাকা যেতে এখনও 5-6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা তো খুবই খারাপ। এমনকি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় 730 একর জায়গার উপর তৈরি হবে চায়না ইকোনমিক জোন, যেখানে বিনিয়োগ হবে অন্তত 500 মিলিয়ন মার্কিন ডলার। শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে যেমন অর্থনৈতিক অগ্রগতি হবে, তেমনি কর্মসংস্থান হবে হাজার হাজার শ্রমিকের। চাইনিজ ইকোনমিক জোন করা হয়, এখানে কিন্তু শুধু খালি চট্টগ্রামবাসী না, পুরো দেশ উপকৃত হবে। এদিকে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালু, চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে চীনা রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। লজিস্টিক্সের জন্য চিটাগং হবে একটা হাব। এটা 300 কিলোমিটার এদিকে যাবে, 300 কিলোমিটার এদিকে, 300 কিলোমিটার উত্তর দক্ষিণ সব দিকে 300 কিলোমিটার করে আপনি ইউজ করতে পারবেন। আগামী 2031 সালের মধ্যে চায়না ইকোনমিক জোন পুরোদমে উৎপাদন যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বুলেট ট্রেনে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমে আসবে 1 থেকে 1.5 ঘন্টায়। আর এক্সপ্রেসওয়ের মাধ্যমে প্রতিদিনই একাধিকবার আসা যাওয়া করা যাবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। ভূরাজনৈতিক চিত্রে কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশের এই বন্দর নগরী চট্টগ্রাম। আর তাই ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন কিংবা চট্টগ্রাম কক্সবাজারের এক্সপ্রেসওয়ে, একই সাথে চায়না ইকোনমিক জোন। আর এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি চিত্র পাল্টে দেবে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা দমনে বিশেষ টহল ও অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তৎপরতা এবং জিরো টলারেন্স নীতির কারণে জলদস্যুতা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে দাবি করেছে সংস্থাটি। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় 90% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। তাই বহির্নোঙরের নিরাপত্তায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ডের বেশ কয়েকটি মেটাল শার্ক স্পিডবোট ও জাহাজ। আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা রিকেপের তথ্য অনুযায়ী 2026 সালের প্রথম 4 মাসে বন্দরে জলদস্যুতা বা চুরির ঘটনা ঘটেনি। তবে গত 1 মাসে বহির্নোঙরে 3টি বিদেশি জাহাজে জলদস্যুতার ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল ও সরঞ্জাম লুটের অভিযোগ ওঠে। এই ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
কোস্টগার্ড জানায় গত 6 মাসে বহির্নোঙরে 3,500-এর বেশি টহল ও 112টি বিশেষ অভিযান চালানো হয়েছে। এতে 34 জন চোরাচালানকারী ও ছিচকে চোর আটক হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে অভিযানে 16টি নৌযান সহ 41 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। চোরাচালানকারী ও ছিচকে চোরে মৎস্য আহরণের আড়ালে এবং বিভিন্ন অজুহাতে বহির্নোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে অপরাধ সংগঠিত করে থাকে। এ ধরনের অপরাধ দমনে গত রাতেও বিসিসি আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান চালিয়ে 16টি নৌযান সহ 41 জনকে আটক করেছে। বহির্নোঙরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জের ভৈরব অংশে নামমাত্র ইজারা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে দিনে রাতে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙনের কবলে 100 বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা চর সোনারাম গ্রাম। ঝুঁকিতে রয়েছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারও। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয় বাসিন্দাদের। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরবের অংশে ইজারা নামে এভাবেই অর্ধশতাধিক ড্রেজার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে মেঘনার বুকে জেগে ওঠা 100 বছরের পুরাতন চর সোনারাম গ্রামটি ঝুঁকিতে পড়েছে। চরটি রক্ষায় তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এদিকে মেঘনার মাঝ নদী থেকে ক্রমাগত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে পড়েছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ার, পাশের একাধিক কেপিআই বিদ্যুৎ কেন্দ্র, মেঘনা নদীর উপরে থাকা 2টি রেল সেতু এবং একটি সড়ক সেতু। মানুষ ঘুমা তখন কাছে আয়া কাটে, যখন ফর্সা হয়ে জায়গা তখন দূরে জায়গা। তাদের বিরুদ্ধে মামলা করেছে এবং মামলাটা চলমান রয়েছে এবং বর্তমানে সেই মামলার চার্জশিটও দাখিল করা হয়েছে। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য ও জেলা বিএনপির শীর্ষ নেতা। আর জেলা প্রশাসক জানান তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। আশুগঞ্জের বালু সিন্ডিকেট, আমাদের এই তিতাসের পূর্বাঞ্চলের সিন্ডিকেট, আলাউদ্দিনের জমি লুটপাটের সিন্ডিকেট, এক সিন্ডিকেট। আমরা শীঘ্রই অভিযান চালাবো যৌথভাবে নৌ পুলিশকে নিয়ে। অবৈধ এই বালু মহলটি থেকে দৈনিক অন্তত কোটি টাকার বালু উত্তোলন করা হচ্ছে। মেঘনার পক্ষ থেকে ড্রেজারের মাধ্যমে অনবরত বালু উত্তোলনের কারণে ঝুঁকিতে রয়েছে চর সোনারামপুর গ্রামের 6 থেকে 7 হাজার বাসিন্দা। সেই সাথে ঝুঁকিতে রয়েছে জাতীয় বৈদ্যুতিক গ্রিড লাইনের বৈদ্যুতিক টাওয়ারটিও, এমনটি মনে করছেন গ্রামের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলা সময় আরও থাকছে। 12 বছরে কক্সবাজারের সাগরে ডুবে প্রাণ গেছে 77 জনের। সৈকতে উদ্ধার, মহড়া ও প্রাথমিক চিকিৎসার প্রদর্শনী। দুর্ঘটনা এড়াতে লাইফ গার্ডদের তৎপরতায় জোর। চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাবা মায়ের মৃত্যু হয়েছে। দুপুরে আনোয়ারা উপজেলার পূর্ব গুজরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মাদক নিরাময় কেন্দ্রে ছিল রিমন দাস। দুপুরে টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে তার মাকে আঘাত করে। এ সময় তাকে বাঁচাতে স্বামী স্বপন দাশগুপ্ত এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে কল্পনা দাসকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশগুপ্তকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিজ ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। রমি দাশগুপ্ত, যিনি তার বাবাকে এবং মাকে ছুরি দিয়ে অতর্কিত আঘাত করেছেন, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর বিস্তারিত আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলতে পারবো এবং ঘটনার সময় সে যে কাছে দিয়ে তাদেরকে আঘাত করেছেন সে অস্ত্রটিও আমরা জব্দ করেছি। বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজামুদ্দিন শান্ত নামে আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের হাড়িখালি তেঁতুল তালা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চেম্বারে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শান্ত। পথে তার মোটরসাইকেল গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এক পর্যায়ে তার উপর হামলার চেষ্টা করলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রেহানা নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় পূর্ব জগন্নাথপুর গাইনহাটি ধর্মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন রেহানা বেগম। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে রেহানা বেগমের পায়ে সাইকেল উঠিয়ে দেয়।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আলিফের বাবা জাহাঙ্গীর ও তার মা লিমা বেগম বাঁশ নিয়ে রেহানার উপর হামলা চালায়, পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। নড়াইলে ইউপি সদস্য মনি মিয়াকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতি থানার সামনের সড়কে এই কর্মসূচি পালিত হয়। এতে নিহত স্বজনসহ এলাকার প্রায় 2 শতাধিক নারী পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে আনসার জমাদ্দারের লোকজন মনি মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 3 দিনের মধ্যে ইউপি সদস্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আকরাম ভাইয়ের খুনের মামলা নিয়ে আমার আব্বু উনি মেশে দৌড়াদৌড়ি করে, আর যারা খুন করছে তারা হাজতে ছিল, তারা বেরো আমার আব্বুরে অনেক হুমকি দিছে, এই কেস মিটাই দেয়, কেসের থেকে সরে দাঁড়ায়। আমার আব্বু এটা মানি নাই বলে আমার আব্বুরে তারা উপায় হত্যা করে। তাকে হত্যা করা না, আমাদের পুরো পরিবারকে ধ্বংস করা। এখন আমার বাচ্চাদের নিয়ে কোনো বাঁচার উপায় নেই। যারা এই ঘটনা বারবার ঘটাচ্ছে এদের দৃষ্টান্তমূলক সাজা হোক। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা স্টেডিয়ামে পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আব্বার কর্মজীবন অনেক লম্বা, পঞ্চগড়ে বহু সময় তিনি ছিলেন এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে তার কোনো না কোনোভাবে যোগাযোগ সবসময় ছিল। তার আচরণে, তার কথায় যদি আপনারা কখনো কোনো কারণে আঘাত পেয়ে থাকেন, অনুগ্রহ করে আব্বাকে ক্ষমা করে দিবেন। তার যে কর্মগুলো, তার যে কাজগুলো, তার যে আমাদের এই পঞ্চগড়ের মানুষের জন্য উনি যা জীবদ্দশায় যে কাজগুলো করেছেন, আমি মনে করি দল, মত, ধর্ম, বর্ণ সবাইকে ধারণ করতে হবে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে ক্ষতিগ্রস্ত 180 কিলোমিটার সড়ক। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ব্যাহত হচ্ছে যান চলাচল। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামত করার কথা জানিয়েছে এলজিইডি। বিস্তারিত এনে জাকিরের রিপোর্টে। ধসে গেছে সড়ক, কোথাও দেখা দিয়েছে ফাটল, আবার অনেক জায়গায় নিচ থেকে সরে গেছে মাটি, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই চিত্র বান্দরবান সদর, লামা আলী কদম, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলায়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার, সড়ক ও জনপথের 65 কিলোমিটার এবং এলজিইডির 90 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, এখন আমরা চলাফেরা করতে পারতেছি না, রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। ইতিমধ্যে সড়কের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। ইতিমধ্যে আমাদের এলজিইডির এলসিএস মহিলা কর্মীদের মাধ্যমে রাস্তা কাজও চলতেছে। সরকারি তথ্য মতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ব্যয় হবে 133 কোটি টাকা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায় ধসে পড়ে বাঁধ। প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ফসলি জমি ও মাছের ঘের সহ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন হাজারো বাসিন্দা। দুর্গত এলাকার মানুষের দাবি, দিনের পর দিন আশ্বাসেই বন্দী থাকে বাঁধ সংস্কারের কাজ। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তোয়াক্কা করছে না প্রশাসন। সাইফুল্লাহ কামরুলের তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট।
তিন পাশে মেঘনা নদী আর এক পাশে বঙ্গোপসাগর, মাঝখানে দেশের দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। দ্বীপটির চারপাশে 109 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছরই জোয়ারের পানিতে ধসে পড়ছে বিভিন্ন এলাকার বাঁধ। লোকালয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে ঘরের আসবাবপত্র, ফসলি জমি, মাছের ঘের। আমাদের এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙে চলে গেছে। প্রতিবারই বেড়ি হচ্ছে, কিন্তু বেড়িগুলো টেকসই না। এই বেড়িবাঁধটা কিছুদিন আগে এইভাবে হয়ে যাওয়ার কারণে আমাদের স্টুডেন্টসরা স্কুলে আসতে যথারীতি বিড়ম্বনার শিকার হচ্ছে। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্টের বাঁধ রয়েছে ঝুঁকিতে। একটু অস্বাভাবিক জোয়ারেই আতঙ্কে থাকেন এখানকার মানুষ। একের পর এক সরকার বদল হলেও ভাগ্য বদলায়নি দুর্গত এলাকার বাসিন্দাদের। এটা যদি না রক্ষা করা যায় তাহলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। টেকসই বেড়িবাঁধ আর অথবা ব্লক বাঁধ চাই। প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে সাইড বাইছে, এই বাঁধায় তো কোনো লাভ হইতেছে না। স্থায়ী ব্লক বাঁধের দরকার এই এলাকাকে টিকানোর জন্য। বরাবরের মতোই ধসে যাওয়া বেড়িবাঁধগুলো সংস্কারের গতানুগতিক আশ্বাস দিল পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী ব্লক বাঁধের জন্য ব্লক দিয়ে প্রোটেকশন এবং বাঁধের স্লোপ প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করেছি। কিছু টেকনিক্যাল রিপোর্ট বাকি আছে, এই টেকনিক্যাল রিপোর্ট হাতে পাওয়া মাত্র আমরা এটা বোর্ডে দাখিল করি। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 7.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা বদলির আদেশ বাতিল এবং 7 শিক্ষককে পুনর্বহালের দাবি জানান। তারা অভিযোগ করেন, কলেজে আগে থেকেই শিক্ষক সংকট রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ বা পদায়ন না করেই একযোগে 7 শিক্ষককে বদলি করায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লিখিত নোটিশ দিয়েছিল, তাহলে তার আগে থেকে কেন যথাযথ স্টেপ নিল না? আর জলাবদ্ধতা তো জনগণের কারণে হচ্ছে, সরকারের প্রপার পদক্ষেপ না নেওয়ার কারণে হচ্ছে। তাহলে আমাদের 7 শিক্ষকের দোষ কোথায়? আমাদের কলেজে এমনিতেই শিক্ষক সংকট, তার উপরে যদি শিক্ষক উল্টা বদলি হয় সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার 33টি সিএনজি ফিলিং স্টেশনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালেতে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে। জেলায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়াও ডাইং ও পোশাক কারখানাগুলোতে 15 থেকে 20% উৎপাদন কমেছে বলে জানিয়েছে বিকেএমইএ কর্তৃপক্ষ। 3-4 ঘন্টা মনে করেন থাইকা, তারপর আইয়া প্রেশার পাই না, তো কি করবো? বাংলাদেশ কি হয়ে গেছে আল্লাহ জানে। আমার 9টায় স্কুল ডিউটি ছিল, এই গ্যাসের জন্য আমি স্কুল ডিউটিও করতে পারি নাই। ঢাকা শহরে তো কোথাও গ্যাস নাই, এখানে একটু পাওয়া যায়, তাও 2 ঘন্টা লাইনে আছে। আমি গ্যাসের সংকট থাকার কারণে আমরা কম পাচ্ছি এবং পাবলিকদেরকেও আমরা কম দিতে পারছি। নান্দনিক চট্টগ্রাম গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2200 ভবনের ছাদ ও 450 সরকারি দফতরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। মাসব্যাপী চলবে এই কর্মসূচি। সহায়তায় থাকবে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন কার্যালয়ের ছাদে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। নান্দনিক চট্টগ্রাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক, সিডিএ চেয়ারম্যান ও সিটি মেয়র সহ সরকারি দফতরের কর্মকর্তারা। নগর ও জেলার নানা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনে, ছাদ, ড্রেন ও বাগানে মাসব্যাপী চলবে এই কার্যক্রম। পরিচ্ছন্ন নগরী করতে ডোর টু ডোর কার্যক্রম আবার চালুর কথা জানান সিটি মেয়র। আবারও আমরা ডোর টু ডোর প্রকল্প চালু করব। আমরা এটাকে একদম বিনামূল্যে জনগণের জন্য করে দেব। জেলাগুলোকে আমরা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ রাখতে পারি। পরিবেশ যদি অস্বস্তিকর হয়, অসুস্থ থাকে পরিবেশ, সেখানে সুস্থ চিন্তা করা সম্ভব নয়, সুস্থ শরীরও সম্ভব নয়, সুস্থ মনও সম্ভব নয়। পরিচ্ছন্ন করি নগর গ্রাম গড়ি নান্দনিক চট্টগ্রাম স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউস থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিটি কর্পোরেশন বা পৌরসভা তাদের হাতেই যদি আমরা এই ব্যাপারটা ছেড়ে দিই তাহলে কিন্তু সবটা হবে না। সবটা হতে হলে নাগরিককেও এখানে একটা কৃষ্টির মধ্যে আসতে হবে। বাড়ির আঙ্গিনে আপনি পরিষ্কার করবেন,
আপনার প্রতিদিনের ব্যবহৃত যে বর্জ্য সেটা আপনি নির্দিষ্ট ডাস্টবিনে রাখবেন। 131টি সরকারি দফতরে 416টি ভবন, 8টি আবাসিক এলাকা সহ পুরো জেলায় 2095টি ভবনের ছাদে পরিচ্ছন্নতা অভিযান চলবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করেন হাজারো পর্যটক। তবে আনন্দঘন এই সমুদ্র স্নান অনেক সময় পরিণত হয় দুর্ঘটনায়। গত 12 বছরে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন 77 জন, নিখোঁজ রয়েছেন 2 জন। তবে লাইফ গার্ডদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে 1043 জনকে। এমন দুর্ঘটনা কমাতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধার মহড়া, প্রাথমিক চিকিৎসার প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সৈকতের কয়েকটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হলেও অনেক পর্যটক উপেক্ষা করছেন সতর্ক বার্তা ও লাইফগার্ডদের নির্দেশনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী সৈকতে আয়োজন করা হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি। উদ্ধার মহড়া, সিপিআর প্রদর্শনী ও লাইফগার্ড সেভিং সরঞ্জামের ব্যবহার দেখিয়ে নিরাপদ সমুদ্র স্নানের বার্তা দেন আয়োজকরা। সব নিয়ম কানুন দেখানো আছে, এই দিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হইব, কিন্তু আমরা উশৃঙ্খল যার দিক নির্দেশনাকারী আছে তাদের সমস্ত কিছু মেনটেন করেই আমার এখানে অবস্থান করা উচিত। সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সৈকতে কাজ করছেন বেসরকারি সংস্থা সিসেফ লাইফগার্ডের মাত্র 27 জন কর্মী। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দায়িত্ব পালন করলেও জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে তাদের। কোনো কিছুকে তোয়াক্কা না করা মানে হচ্ছে এখানে ডুবে যাওয়া। লাল পতাকা ব্যবহার করার সাথে সাথে আমরা সকল পর্যটকদের পানিতে না নামার জন্য উৎসাহিত করে। সমুদ্র স্নানে পর্যটকদের প্রাণহানি এড়াতে এই কর্মসূচি, জানায় সিসেফ লাইফগার্ড সংস্থা। এরকম একটা দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের লাইফগার্ড সংখ্যা আরও বাড়ানো দরকার, বিশেষ করে 100 জনের অধিক লাইফগার্ড দরকার। পাশাপাশি আমাদের লাইফগার্ড সদস্যদের উন্নত মানের উদ্ধার সরঞ্জাম দরকার রয়েছে। সামান্য সচেতনতা, লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ, এই তিনটি বাঁচাতে পারে অনেক মূল্যবান প্রাণ, মনে করেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় ফখরুল ইউনূস সহ কয়েকজন। বিএনপির সর্বোচ্চ ফোরামে হবে প্রার্থী চূড়ান্ত। শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখবে সরকার। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামায়াত আমিরের। এবং থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। দিনাজপুর, ঝিনাইদহ, ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্তে সাময়িক উত্তেজনা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি আবারও কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।